আশা করি সকলেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম ত্বরণ ও মন্দন নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বেগ সময় লেখচিত্র এবং সরণ সময় লেখচিত্র, এই দুটি লেখচিত্র নিয়ে। তাহলে চলো কথা না বেরিয়ে ক্লাসটি শুরু করে দিই। তো প্রথমে আমরা আলোচনা করব সরণ সময় লেখচিত্র। ঠিক আছে, সরণ সময় লেখচিত্র। এখন এই লেখচিত্র আমি কেন তোমাদের জন্য আলোচনা করব, কেন করব? কারণ এই লেখচিত্র থেকে কিন্তু লেখচিত্র বিষয়ভিত্তিক বোর্ড প্রশ্ন রিসার্চ করো তাহলে দেখবা এখানে 25টার মধ্যে প্রায় 10টার মতো হবে কি এই লেখচিত্র বিষয় দিয়ে দিবে এবং সেখান থেকে সৃজনশীল প্রশ্ন বানায় দেয় এবং তোমাদেরকে সমাধান করতে হয়। যার উদ্দীপকে এরকম লেখচিত্র থাকে বিভিন্ন ধরনের। এখন এই লেখচিত্র আছে বিধে আমরা আজকের এই ক্লাসে এই লেখচিত্র বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রথম আলোচনার লেখচিত্রটা কি? সরণ সময় লেখচিত্র। এখন এই তোমাদের জানতে হবে না এই সরণ সময় লেখচিত্রটা কি। আসলে ছক কাগজ তো চিনো, এই ছক কাগজের এক্স অক্ষ বরাবর যদি আমি সময় এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমি আমি যেহেতু সরণ এবং সময় লেখচিত্র নিয়ে আলোচনা করতেছি, এই ক্ষেত্রে ছক কাগজের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর যদি সরণ নেই, তাহলে আমার ছক কাগজের মধ্যে যে লেখচিত্রটি অঙ্কিত হবে সেই লেখচিত্রটাকে বলা হয় কি? সরণ সময় লেখচিত্র। ঠিক আছে, সেই লেখচিত্রকে বলা হয় কি? সরণ সময় লেখচিত্র। তাহলে চলো দেখাই সরণ সময় লেখচিত্র কেমন হয়। এটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এদিকে বিদ্যমান আছে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ বিদ্যমান আছে, এদিকেও আছে। আচ্ছা ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম। ঠিক আছে, এখন এক্স অক্ষ বরাবর আমি কি জানি নিব বলছিলাম? সরণ সময় লেখচিত্রের জন্য এক্স অক্ষ বরাবর নিব সময় এবং ওয়াই অক্ষ বরাবর নিব কি? সরণ। সময় এই ক্ষেত্রে কিতে নিব? সেকেন্ডে নিব এবং সরণ কি? মিটারে নিব। ঠিক আছে, তাহলে এই এই অক্ষ বরাবর নিব কি? সময়, আর ওয়াই অক্ষ বরাবর নিব কি? সরণ অথবা দূরত্ব। ঠিক আছে, এই যে সরণ সময় লেখচিত্র বলা যায় এটাকে, আবার বলা যায় দূরত্ব সময় লেখচিত্র। ঠিক আছে, একই জিনিস। ঠিক আছে, দূরত্ব সময় লেখচিত্র যে কথা, সরণ সময় লেখচিত্র একই কথা। ঠিক আছে, এই জন্য এই লেখচিত্রটাকে অনেক সময় সরণ সময় লেখচিত্র না বলে দূরত্ব সময় লেখচিত্র বলে থাকে। তাহলে আমি লেখচিত্র তো আঁকার জন্য আমি কি করলাম? ছক কাগজ, আমার এই পুরো বোর্ডটাকে মনে করে নিলাম। ছক কাগজের এক্স অক্ষ বরাবর সময় বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর কি বসাবো? সরণ বা দূরত্ব বসাবো। তাহলে বসায় মনে করো আমি এরকম একটা নিলাম। এই বিন্দুতে আমার হলো কি 20 মিটার, 10 মিটার যাও দিলাম, 10 মিটার। এখানে কত জানো তো? এটা 0। তাহলে এদিকে আমি সময় নেই, মনে করো 5 সেকেন্ড, এটা হচ্ছে কি 10 সেকেন্ড, এটা হচ্ছে কত? 15 সেকেন্ড, এখানে হচ্ছে কি 20 সেকেন্ড। ঠিক আছে, এদিকে আরো যাবে, সমস্যা নেই। তাহলে এবার লেখচিত্রতে যদি আমি একটা সমান্তরাল রেখা পাই, এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা পাই, মনে করো এই যে 10 মিটার গিয়ে এই যে এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা পেয়ে গেলাম। এখন মনে করো পরীক্ষায় তোমাদের এই চিত্রটাই দিল, এই লেখচিত্রটা দিল, তাহলে এই লেখচিত্র থেকে তুমি কি বুঝবা? দেখো এখান থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে যখন সে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো বা সরণ হলো, তার মূলবিন্দু থেকে সে ওয়াই অক্ষ বরাবর 10 মিটার উঠলো, অর্থাৎ তার সরণ হয়েছে অথবা দূরত্ব হয়েছে। হয়েছে তো এই ক্ষেত্রে যদি আমি 5 সেকেন্ডে চিন্তা করি তার কতটুকু সরণ হয়েছে, দেখো তো এই সরল রেখাটা দ্বারা বুঝাইতেছে কি? আমার মানে ওয়াই অক্ষ বরাবর তার সরণটা বুঝাইতেছে সরল রেখাটা দ্বারা, বা দূরত্বটাকে বুঝাইতেছে। তাহলে 5 সেকেন্ড বরাবর যদি আমি একটি স্ট্রেট লাইন আঁকি, এখানে এই যে 5 সেকেন্ডে আঁকলাম, এই 10 সেকেন্ডে, এবার 15 সেকেন্ডে, 20 সেকেন্ডে, তাহলে দেখো তো সময় কিন্তু আমার অতিবাহিত হইতেছে ঠিকই। প্রথমে আসলে 0 সেকেন্ড, পরে 5 সেকেন্ড, পরে 10, 15, পরে 20, প্রত্যেকটা সময় সময় কিন্তু বসে রয়নি, সময় অতিবাহিত হইতেছে। কিন্তু তার যে ওয়াই অক্ষ বরাবর সরণ বা দূরত্ব, সেটার কিন্তু কোনো পরিবর্তন হইতেছে না। 0 সেকেন্ডে তার সরণ বা দূরত্ব 10 মিটার, যখন 5 সেকেন্ড হয়ে গেছে সময় অতিবাহিত হইয়া, তখনও 10 সেকেন্ড, 10 মিটার, যখন 10 সেকেন্ড হয়ে গেছে তখনও 10 মিটার, যখন 15 সেকেন্ড হয়েছে তখনও তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ এটাও 10 মিটার, 20 সেকেন্ডেও 10 মিটার। তার তার মানে এই যে এক্স অক্ষ বরাবর
সরণ সময় লেখচিত্রের যদি আমি একটি সরল রেখা পাই, x অক্ষ বরাবর সরণ সময় লেখচিত্রে যদি একটি সরলরেখা পাই, তাহলে এ থেকে বোঝা যায় কি, এরূপ সরলরেখা, এরূপ লেখচিত্র থেকে কি বোঝা যায়? এরূপ লেখচিত্র থেকে বোঝা যায় যে বস্তুটি সময়ের সাথে সাথে নিজের কোনো অবস্থানের পরিবর্তন করেনি। করছে কি? অবস্থানের কোনো পরিবর্তন করছে না? অবস্থানের পরিবর্তন তো করেই নেই। কারণ দেখো, যখন 0 সেকেন্ড আছিল তখন সে 10 মিটার দূরে আসছিল, যখন 5 সেকেন্ড 10 মিটার দূরেই, যখন 20 সেকেন্ড তখনও 10 মিটার দূরে আসছিল। তার মানে তার কোনো অবস্থানের পরিবর্তন হয়নি। আচ্ছা, যদি অবস্থানের পরিবর্তন হয় না, এইরূপ বস্তুকে আমরা কি বস্তু বলে থাকি? মনে আছে তো নাকি? অবস্থানের পরিবর্তন না হয়, কোনো একটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে সেই বস্তুটাকে আমরা স্থির হিসেবে বিবেচনা করি। তাহলে প্রসঙ্গ কাঠামো কোনটা? এই যে এখানে আমাদের এই যে 10, এখানে যে মূলবিন্দুর প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু যে অরিজিন, এর সাপেক্ষে বস্তুটা 10 মিটার উপরে উঠছে, ওয়াই অক্ষ বরাবর 10 মিটার উঠছে এবং সময় অতিবাহিত হয়েছে, কিন্তু তার অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই, সেখানে রয়ে গেছে। অর্থাৎ এই ক্ষেত্রে কি, এই যে আমার যে 10 মিটার উঠছে, যেই উঠছে সে কি এখন স্থির না? স্থির বস্তু। এটা স্থির কেন হলো? কারণ কোনো অবস্থানের পরিবর্তন হইতেছে না। ঠিক আছে? অর্থাৎ এই ক্ষেত্রে তার বেগ কত? এই ক্ষেত্রে তার বেগ কত হবে বলতো? যেহেতু একটা বস্তুটা কি স্থির, স্থির বস্তুর কি কোনো বেগ থাকে বলতো? স্থির বস্তুর বেগ কত? বেগটা কিন্তু তখন হয়ে যাবে কি, বেগ 0 হয়ে যাবে, 0 মিটার/সেকেন্ড হয়ে যাবে না? অর্থাৎ এবার এই যে লেখচিত্রটা আঁকলাম, এই লেখচিত্র থেকে একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়। সিদ্ধান্তটা কি দেখো তো? আমরা যদি এখানে সিদ্ধান্তটা লেখার চেষ্টা করি, সিদ্ধান্ত 1, সরণ সময় লেখচিত্রে x অক্ষের সমান্তরাল সরলরেখা দিয়ে স্থির বস্তুকে নির্দেশ করে। তাহলে এই লেখচিত্র থেকে আমরা যে সিদ্ধান্তটা পাইলাম, সেই সিদ্ধান্তটা আমরা এখানে লিখলাম যে সরণ সময় অথবা দূরত্ব সময় লেখচিত্রে x অক্ষ বরাবর যদি সমান্তরাল সরলরেখা দেওয়া থাকে, তাহলে সেই সমান্তরাল সরলরেখা দ্বারা কোনো একটা স্থির বস্তুকে নির্দেশ করে, যার বেগ কি, এখানে লিখে দিই, যার বেগ 0 মিটার/সেকেন্ড। ঠিক আছে? যার বেগ 0 মিটার/সেকেন্ড, এটা লিখে দিলাম। ঠিক আছে? এবার একটা স্টেপ দেখাইলাম যে যদি সমান্তরাল রেখা পাই তাহলে কি হবে। এবার যে সমান্তরাল রেখা না দিয়ে অন্যরকম রেখা দিল কি, মূলবিন্দুগামী সরলরেখা দিল একটা, দিল কি, মূলবিন্দুগামী সরলরেখা। চলো দেখি, মূলবিন্দুগামী সরলরেখা যদি দেয়, এই যে মনে করো একটা মূলবিন্দুগামী সরলরেখা দিল, তাহলে কি হবে? এই যে চলো দেখাই, মূলবিন্দুগামী সরলরেখা দিলে কি হবে। তাহলে দেখো, যখন 5 সেকেন্ড তখন তার অতিক্রান্ত দূরত্ব কত? 10 বুঝতে পারছো তো? এখানে 10 মিলিত হয়েছে। যখন 10 সেকেন্ড তখন তার অতিক্রান্ত দূরত্ব কোন পয়েন্টে থাকবে? এই পয়েন্টে থাকবে না? আচ্ছা, এই পয়েন্টে থাকবে। এখন এই পয়েন্টে তার অতিক্রান্ত দূরত্বকে আমরা ধরে নিই কত? 20 মিটার। 20 মিটার ধরে নিই। ঠিক আছে? যখন সময় 15 সেকেন্ড, যখন সময় কি 15 সেকেন্ড, তখন তারও তো একটা অতিক্রান্ত দূরত্ব থাকবে। এখন সেই অতিক্রান্ত দূরত্বটা কোন জায়গায় থাকবে? অবশ্যই এই জায়গাতে থাকবে। এই যে এই পয়েন্টে থাকবে, এই পয়েন্টে থাকবে। তাহলে এই পয়েন্টে 15 সেকেন্ড হয় এই সরলরেখার জন্য, এই পয়েন্টে হয় কি 15 সেকেন্ডের পয়েন্ট। তাহলে এই পয়েন্টে অতিক্রান্ত দূরত্ব কোন জায়গায় থাকবে? এইখানে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা থেকে দেখাই। ঠিক আছে? চলো, এখানে 10 মিটার, এখানে 20 মিটার, আর এখানে মনে করো কত, 30 মিটার। ঠিক আছে? তাহলে মূলবিন্দুগামী সরলরেখা, দেখো মূলবিন্দুগামী যে সরলরেখা, এই সরলরেখা ধারা কি বুঝাইতেছে আসলে, কি বোঝা যাচ্ছে? দেখো, যখন সময় 5 সেকেন্ড, যখন সময় কি 5 সেকেন্ড, তখন এই যে এই সরলরেখা বরাবর যে বস্তুটা মানে গমন করবে বা যাত্রা করবে, তার বেগ তার অতিক্রান্ত দূরত্ব বা তার সরণ কত? 10 মিটার। অতিক্রান্ত দূরত্ব বা সরণ 10 মিটার। যখন 10 সেকেন্ড হয়ে যাবে তখন তার অতিক্রান্ত দূরত্ব হবে 20 মিটার। যখন 15 সেকেন্ড হবে তখন তার অতিক্রান্ত দূরত্ব হবে কি, এই যে 30 মিটার হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে তার অতিক্রান্ত দূরত্ব কি বৃদ্ধি পাইতেছে, অতিক্রান্ত দূরত্ব বাড়তেছে। আচ্ছা, আর আমরা একটা যখন পড়াইছিলাম বেগ, বেগ কাকে বলতো জানি? সময়ের সাথে
সরণের পরিবর্তন হারকে বেগ বলা হয়, সময়ের সাথে সরণের পরিবর্তন হারকে বেগ বলা হয়। আগের যে গ্রাফটা, এই যে কালো যে এক্স অক্ষের সমান্তরাল লেখচিত্র, সেই লেখচিত্রতে কিন্তু আমার বেগ কত আছিল, 0 মিটার/সেকেন্ড, কারণ সময়ের সাথে সরণের কোনো পরিবর্তন হয়নি। প্রত্যেকটা সময়ে কি আছিল, যখন 5 সেকেন্ড তখন সরণ 10 মিটার, 15 সেকেন্ডে সরণ 10 মিটার, 20 সেকেন্ডে সরণ 10 মিটার, সরণের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এই ক্ষেত্রে এই যে আমি মূল বিন্দুকে আমি সরলরেখা আঁকলাম, সরলরেখা আঁকার ফলে প্রত্যেকটা সময়ে কিন্তু সরণের পরিবর্তন হয়েছে। যখন 5 সেকেন্ড তখন সরণ 10 মিটার, যখন 10 সেকেন্ড তখন সরণ 20 মিটার, যখন 20 সেকেন্ড তখন এখানে সরণ 40 মিটার হবে অবশ্যই, যখন 15 সেকেন্ড তখন সরণ কত, 30 মিটার। অর্থাৎ এই ক্ষেত্রে স্মরণের কিন্তু পরিবর্তন আছে। আর স্মরণের পরিবর্তন সময়ের সাথে এটাকেই বলা হয় কি, বেগ বলা হয়। পড়াশোনা হয়েছিল অবশ্যই, আগের ভিডিওগুলি দেখে নিবা যদি না দেখো। বেগ বলা হয়। তাহলে মূলবিন্দুগামী সরলরেখা যদি দেওয়া থাকে, তাহলে সরণ সময় লেখচিত্রে বেগের নির্দেশ করতেছে, বেগ আছে। তাহলে আমরা এই যে বেগ পড়ানোর সময় বেগের সূত্রটাকে প্রতিপাদন করে দিয়েছিলাম। বেগের সূত্রটা কি আছিল জানি, ভি সমান সমান, এই যে ভি সমান সমান ডি বাই টি। এখানে ডিটা কি আছিল জানি, আর টি কি আছিল, ডি আছিল কি সরণ, আর টি আছিল কি সময়। এই সূত্রতে, এই যে সূত্রটা, এই সূত্রটার মধ্যে আমরা এই মূল বিন্দুগামী যে সরলরেখা থেকে প্রাপ্ত তথ্যগুলোকে বসাবো, বসায় বেগ নির্ণয় করবো প্রতিটা মুহূর্তে। হ্যাঁ, তাহলে দেখো আমরা একটা বিন্দুর নাম বিন্দু দিই, ঠিক আছে। যখন 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, এই বিন্দুতে বসে এই বিন্দুর নাম দেয় পি। 10 সেকেন্ডে যখন 20 মিটার দূরত্ব অতিক্রম করছে, তখন সেইখানে বসে যে এই বিন্দুর নাম দেয় কিউ, এই বিন্দুর নাম কিউ, আর এই বিন্দুর নাম কি দিলাম, আর বিন্দু দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন বের করি কি, পি বিন্দুতে তার বেগটা কত, পি বিন্দুতে বেগ কত, এটা বের করি। হ্যাঁ, চলো বের করি। ভি সমান সমান, ভি দিয়ে পি দিই, কারণ পি বিন্দুর বেগ বের করতেছে, যে পি বিন্দুর বেগ বের করতেছে, সেটা হবে কি ডি বাই টি। তাহলে পি বিন্দুতে অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে, পি বিন্দুতে অতিক্রান্ত দূরত্ব, এই বরাবর চলে আসো। অতিক্রান্ত দূরত্ব কোন অক্ষে আছে, ওয়াই অক্ষে, তাহলে ওয়াই অক্ষের দিকে চলে আসে, দেখো কত হয়, 10 মিটার। তাহলে এখানে কত দিব, 10 মিটার ভাগ পি বিন্দুতে 10 মিনিট যাওয়ার জন্য তার সময় কতটুকু লাগছে, 0 থেকে 5 সেকেন্ড, অর্থাৎ এখানে কতটুকু সময়, 5 সেকেন্ড সময়। এখানে দিব কি 5 সেকেন্ড। তাহলে যদি আমি এখানে ভাগ করি, তাহলে এখানে আমি কি পাবো, 5 × 10, তাহলে 2 মিটার/সেকেন্ড। বেগের একক কিন্তু মিটার/সেকেন্ড, বেগের একক মিটার/সেকেন্ড। অর্থাৎ তুমি মনে করো বেগের একক মিটার/সেকেন্ড, মনে করো তুমি পরীক্ষা যে ভুলে গেলা বেগের একক, ঠিক আছে, বেগের একক ভুলে গেল, সমস্যা নাই। এখানে দেখো কি লিখছি, ভি সমান সমান ডি বাই টি। এখানে ডিটা কিতে নিচে দেখো তো, মিটারে, এই যে 10, আর নিচে আসছিল কি 5, উপরে আসছিল মিটার, নিচে আসছিল সেকেন্ড। দেখো তো এই 5 ধারা 2 10 ভাগ দিছি, তাহলে 2 পাইছি। আর এই পাশে ভাগে আসছে মিটার/সেকেন্ড, দেখো মিটার, তাহলে 2 লেখা m/s, এটা লেখলে তো হয়ে যায়, একই কথা। এবার এই ভাগাকার আছে, এটাকে আমরা একটু এভাবে লিখে দিই সূচকের সূত্রগুলি ব্যবহার করে। আমরা এগুলি নিয়ে আলোচনা করছিলাম, আগের ক্লাসগুলি দেখবো অবশ্যই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বি বিন্দুর সরি পি বিন্দুর বেগ বের করছি। এবার আমরা কিউ বিন্দুর বেগ বের করব। বি বি কিউ সমান সমান হবে কি ডি বাই টি। তাহলে কিউ বিন্দুতে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কোন অক্ষে আছে, ওয়াই অক্ষে, ওয়াই অক্ষের দিকে চলে আসো। কত, কিউ বিন্দুর জন্য 20 মিটার, তাহলে এখানে হবে কি 20 মিটার, নিচে ভাগ কিউ বিন্দুতে পৌঁছাইতে তার সময় কত লাগছে, 0 থেকে 10 সেকেন্ড সময় অতিবাহিত করে সে কিউ বিন্দুতে পৌঁছাইছে। তাহলে 10 সেকেন্ড, তাহলে হবে কি 10 × 2 = 2 মিটার/সেকেন্ড। আচ্ছা, এবার আমরা আর বিন্দুর জন্য বেগটা বের করি, ঠিক আছে। ভি ভি আর সমান সমান হবে কি ডি ডিভাইড বাই টি। তাহলে আর বিন্দুর জন্য অতিক্রান্ত দূরত্ব কত, 30 মিটার। 30 মিটার ভাগ টাইম কত, আর বিন্দুতে পৌঁছাইতে 15 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি কত পাবো, 15 × 2 = 30, তাহলে 2 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তাহলে একটা জিনিস তোমরা নোটিস করতেছো যে আমার প্রতিটা ক্ষেত্রেই বেগের মান কত, দেখো তো
2 মিটার/সেকেন্ড, 2 মিটার/সেকেন্ড, আবারও 2 মিটার/সেকেন্ড। প্রতিটা ক্ষেত্রেই বেগের মান কি একই পাওয়া গেছে, ঠিক আছে, 2 মিটার/সেকেন্ড। তাহলে আমরা এই মূলবিন্দুগামী সরলরেখা সরণ সময় লেখচিত্র থেকে এই সিদ্ধান্তটা নিতে পারি না যে যদি আমার দেখি যে কোনো একটি সরল রেখা মূলবিন্দুগামী সরণ সময় লেখচিত্রে, তাহলে সেই মূলবিন্দুগামী সরলরেখাটি দ্বারা সমবেগ বা সুষম বেগকে নির্দেশ করে। সমবেগ কি এবং সুষম বেগ কি এই জিনিসটা তো আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছিলাম, আর তাও একটু আলোচনা করে দিই। সমবেগ কি? যখন সময়ের সাথে বেগের পরিবর্তনটা কি একই থাকে। দেখো তো প্রত্যেকটা সময় মানে প্রতি সময়ে বেগের পরিবর্তন কত করে হয়েছে, মানে বেগটা কি একই হারে বাড়ছে, বেগ একই হারে বাড়ছে, 2 মিটার/সেকেন্ড করে বাড়ছে। তাহলে এটা কি সমবেগ বা সুষম বেগ? যখন এটা কি বলবো, আমরা বলবো সমবেগ বা সুষম বেগ, ঠিক আছে। সুষম বেগ আর সমবেগ একই কথা, কিন্তু দুইটা ভাষাগত একটু পার্থক্য আলাদা, কিন্তু দুটো মিনিং একই। তাহলে এই ক্ষেত্রে দেখো তো প্রত্যেকটা সময় বেগের যে মানটা সেটা কি আছিল, বেগ কত আছিল দেখো তো 2 মিটার/সেকেন্ড, অর্থাৎ প্রত্যেকটা সময় বেগ একই আছিল, বেগ একই আছিল, প্রতিটা সময় বেগ একই আসছিল না। সূত্র থেকে দেখো তো এই সূত্রটা, এই যে এখানে প্রথম 5 সেকেন্ডে, এখানে হলো কি প্রথম 5 সেকেন্ডে, এরপরটা হচ্ছে কি প্রথম 10 সেকেন্ডে, তারপরটা হচ্ছে প্রথম 15 সেকেন্ডে। মানে আমরা এখানে মোট 15 সেকেন্ডে বেগ বের করছি, এবং প্রথম 5 সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড, পরের 10 সেকেন্ডেও 2 মিটার/সেকেন্ড, প্রথম 15 সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড, অর্থাৎ বেগের যে মান প্রত্যেকটা সময় এক আসছিল। এর জন্য এই বেগটাকে আমরা কি বলবো, সমবেগ বলবো, ঠিক আছে, বা সুষম বেগ বলবো। এখন এই সিদ্ধান্তটা আমরা এখানে লিখে ফেলি। সিদ্ধান্ত 2, সরণ সময় লেখচিত্রে মূলবিন্দুগামী সরল রেখা ধারা সমবেগ বা সুষম বেগকে বোঝায়, ঠিক আছে। তাহলে কি সিদ্ধান্তটা পেলাম, সরণ সময় লেখচিত্রে মূলবিন্দুগামী সরল রেখা ধারা সমবেগ বা সুষম বেগকে বোঝায়। তাহলে যেটা দেখাই দিলাম। এবার আরেকটা কেস চিন্তা করা যায়, চলো দেখাই আরেকটা কেস কি চিন্তা করবা। লাস্ট অফ যে কেসটা আছে আমাদের কাছে, সেই কেসটা হলো যদি আমরা এতক্ষণ যত কিছু পাইলাম সেটা হচ্ছে সমবেগ পেলাম। যেই সমবেগ পাওয়ার জন্য আমাদের কি লাগলো, সরলরেখা লাগলো। এবার মনে করো আমাদের একটি বক্ররেখা আছে, ঠিক আছে, আমাদের কি আছে, বক্ররেখা আছে, ঠিক আছে, বক্ররেখা মনে করো এরকম দিল, বক্ররেখা আছে। তাহলে এই বক্ররেখা দ্বারা সরণ সময় লেখচিত্রের কি নির্দেশ করে? আমরা এই যে তাৎক্ষণিক বেগের প্রস্তুতি পর্বে বক্ররেখা বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। সেখান থেকে বক্ররেখা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারো। যে তাও একটু হালকা আলোচনা এই ক্লাসে করি যে সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ঢাল সমান, সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ঢাল সমান থাকে। যেমন এখানে ঢালের কথা আস্তে আস্তে কোথা থেকে, এখন এই আলোচনা যদি আমরা এখন আবারও করি তাহলে ক্লাসটা অনেক দীর্ঘাকার হয়ে যাব। সেই জন্য তোমরা তাৎক্ষণিক বেগের প্রস্তুতি পর্ব আছে আমার প্লেলিস্টে, সেখান থেকে ভিডিওটা দেখে নিবা। যে আমরা এই যে সূত্রটা বেগ নির্ণয়ের, সেই সূত্রটা কি আসছিল বলতো? সেই সূত্রটা কিন্তু গড় বেগের সূত্র। এই যে গড় বেগের সূত্র আসছিল ভি সমান ডি/টি। যাত্রাপথের কোথাও না কোথাও বেগের পরিবর্তন হইতে পারে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে এটাকে কাউন্ট করি না, পুরো যাত্রাপথের একটা গড় বেগ নির্ণয় করি এবং গড় বেগের উপর বার ধারা প্রকাশ করতাম, জানতাম। তখন আমরা আরেকটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে কি তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগটা কি, সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি নিয়ে যদি আমরা বেগ গণনা করি সেটাকে তাৎক্ষণিক বেগ বলা হয়। তাহলে এই তাৎক্ষণিক বেগ মানে ইনস্ট্যান্ট কোন মুহূর্তের একটা বেগ, সেই বেগটা বের করার জন্য আমাকে কি জানি করতে হইতো, আলোচনা করছিলাম, অন্তরীকরণ করতে হইতো। কাকে অন্তরীকরণ করতে হইতো? আচ্ছা, বেগ কাকে, কার পরিবর্তনের হার, সরণের পরিবর্তনের হার। আর অন্তরীকরণ কি জানি করে, অন্তরীকরণ করতো কি পরিবর্তনের হার নির্ণয় করতো, পরিবর্তনের হার নির্ণয় করে। পরিবর্তনের হার নির্ণয় করে কে? অন্তরীকরণ। হার নির্ণয় করে অন্তরীকরণ, ঠিক আছে, অন্তরীকরণ। অন্তরীকরণ যাকে প্রকাশ করা হইতো কি ডিডি এক্স এর মাধ্যমে প্রকাশ করা হইতো। হ্যাঁ,
তাহলে পরিবর্তন, বেগের পরিবর্তনকে কি বলা হয়? সময়ের সাথে ত্বরণ বলা হয়। কিন্তু আমরা ত্বরণ নিয়ে আলোচনা করতেছি না, বলে চলে আসলো। সরণের পরিবর্তনকে সময়ের সাথে যদি সরণের পরিবর্তন হয়, তাকে আমরা কি বলি? বেগ বলি। তাহলে এই বক্ররেখা থেকে আমরা যে বেগটা পাবো, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বেগ সমান হবে না। সরলরেখা থেকে যে বেগটা পাইছি মূল বিন্দুগামী, সেখানে কি প্রত্যেকটা বিন্দুতে কি আসছিল? বেগ সমান আসছিল। এই বেগটা সমান আসিল কিসের জন্য বলতো? কারণ আমার অন্তরীকরণের মাধ্যমে আমরা কি পাই? বেগ। এই যে অন্তরীকরণ, এই যে দেখো, আমি এই যে বেগটা পাইলাম মূল বিন্দুগামী যে সরলরেখার মাধ্যমে, আমি যে বেগগুলি পাইলাম, প্রতিটা মুহূর্তে বেগ সমান। কারণ কি? কারণ হচ্ছে এই যে যদি আমি অন্তরীকরণ করি সময়ের সাপেক্ষে সরণকে, তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে বেগ। ঠিক আছে, সময়কে যদি সরণের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে বেগ পাই। আর অন্তরীকরণের আরেক নাম হচ্ছে কি? ঢাল নির্ণয় করা। ঠিক আছে, আর অন্তরীকরণের আরেক নাম হচ্ছে কি? ঢাল নির্ণয়। ঢাল নির্ণয় করা। নির্ণয় করা ঢাল নির্ণয়। অন্তরীকরণ আরেকভাবে যদি বলতে চাই, সেটা হচ্ছে ঢাল নির্ণয় করা কোনো একটা ফাংশনের। তাহলে আমি যে এই বেগ পাইলাম, এই বেগরে যদি আমি অন্তরীকরণ অথবা ঢাল নির্ণয় করি, তাহলে আমি যেটা পাই সেটাই হচ্ছে কি? কোনো একটা বিন্দুর বেগ। যে বেগের যে ফাংশনটা থাকবে, সেটাকে যদি আমি অন্তরীকরণ করি, তাহলে আমি যে কোনো মুহূর্তে বেগ বের করতে পারবো। তাহলে এই ফাংশনটাকে যদি আমি ঢাল নির্ণয় করি, সেই ঢালটাই হবে কি? আমার এই সরলরেখার কি? এই সরলরেখার বেগ হবে। ঠিক আছে, আমরা যদি ঢাল নির্ণয় করি এই সরলরেখাটার, তাহলে সেই ঢালটাই হবে কি? এই সরলরেখাটার বেগ। এই সরলরেখার কোনো একটা বিন্দুতে বেগ। এখন এটা কেন বলতেছি? আমাদের মূল বিন্দুগামী যে সরলরেখার সমীকরণ আছিল, সেটা কি আছিল? y is equal to mx। এখানে mটাই কি? ঢাল ছিল না? mটাই কি? ঢাল ছিল। তাহলে ঢাল কি জানি আছিল? আমরা ঢাল নিয়ে আলোচনা করছিলাম, এই ঢালের সূত্রটা প্রতিপাদন করে দিয়েছিলাম। তাহলে চলো ঢালের যে সূত্রটা, সেটা কি আরেকবার দেখাই। ঢালের সূত্র, ঢাল m সমান সমান y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এটা বলা যায়। ঠিক আছে, এটা বলা যায়। অথবা তুমি আরেকবার বলতে পারো m সমান সমান tan থিটা। এই দুইভাবে ঢাল নির্ণয় করা যায়। আচ্ছা, ঢাল মানে কি? x অক্ষের একক পরিবর্তনে y অক্ষের পরিবর্তন। তাহলে x অক্ষের একক পরিবর্তনে y অক্ষের পরিবর্তন, এটা কি ঢাল নির্ণয়? ঢাল বলা হয়। তাহলে এই যে x অক্ষ বরাবর সময় আছে, y অক্ষ বরাবর দূরত্ব বা সরণ আছে, তাহলে x অক্ষের একক পরিবর্তনে, তাহলে দেখো তো x অক্ষের এখানে 5 পরিবর্তনে, দেখো তো 5 পরিবর্তন না? এখানে দেখো 0 থেকে 5 হইতে হলে আমাকে 0 কে কত পরিবর্তন হইতে হয়? 0 কে 5 হইতে হইলে 5 পরিবর্তন হইতে হয়। তাহলে এখানে দেখো তো কি লিখবা? 5 সেকেন্ড, 5 পরিবর্তনে y অক্ষের পরিবর্তন, y অক্ষে কতটুকু পরিবর্তন হয়েছে? 0 থেকে 10 এ গেছে। যখন 5 এ x অক্ষ বরাবর 5 সেকেন্ড হয়েছে, তখন y অক্ষ বরাবর 0 থেকে 10 মিটার উপরে উঠছে। তাহলে y অক্ষের পরিবর্তন কত? 0 থেকে 10 এ যেতে হলে আমাকে 0 কে কত পরিবর্তন করতে হবে? 0 কে 10 পরিবর্তন করলেই তো আমি যে 10 এ পৌঁছাবো না। তাহলে আমাকে পরিবর্তন কত? y অক্ষের পরিবর্তন 10। সুতরাং একক পরিবর্তন বলছি না, একক 1 পরিবর্তনে y অক্ষের পরিবর্তন হবে কি? 10 ডিভাইড বাই 5। কত এটা? 5, সরি 2। এই 2টা কি? 2টা কি? এই সরলরেখার বেগ ছিল না প্রত্যেকটা বিন্দুতে? তাহলে দেখছো ঢালের মাধ্যমে আমি কি বের করলাম? ঢালের মাধ্যমেও কি করলাম? এই সরলরেখাটার একটা বেগ পেয়ে গেলাম। এটা কি প্রত্যেকটা বিন্দুর জন্য সমান? কিন্তু এই আলোচনা কেন করলাম? আমি করলাম যে বক্ররেখারও কি হয়? বক্ররেখারও ঢাল হয়, কিন্তু বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ঢাল সমান হয় না। বক্ররেখার মনে করো এই যে এই বিন্দুটা, মনে করো আমরা এখানে একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে জি বিন্দু। আর এখানে একটি বিন্দু নিলাম, সেটা হচ্ছে এম বিন্দু। তাহলে জি আর এম বিন্দুর ঢাল কিন্তু কখনোই সমান হবে না। হবে কি সমান? না। কেন হবে না? কারণ আচ্ছা, বক্ররেখার ঢাল কিভাবে বের করে সেটাও কিন্তু আলোচনা করছিলাম।
সেটা হলো কোন যে বিন্দুর আমি ঢাল বের করবো সেই বিন্দুতে একটি স্পর্শক আঁকবো। এই যে একটি স্পর্শক আঁকলাম, স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের টেনজেন্টকে ঢাল বলা হয়। এবং এই বিন্দুটার ঢাল, এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের টেনজেন্টকে কি বলা হয়? ঢাল বলা হয়। তাহলে এই বিন্দুর ঢাল তুমি বুঝতেই পারতেছো সমান হবে না, বক্ররেখা তো সরলরেখায় সমান হয়, বক্ররেখায় সমান হয় না। তাহলে ঢাল যদি সমান না হয়, এটা আরো ক্লিয়ার হবে। দেখো এই বিন্দুর যে পরিমাণ ঢাল মানে বুঝিতেছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এই রেখাটাকে যদি আমি বের করে এখানে আঁকি, দেখো তো এরকম একটা রেখা। তাহলে এই যে বিন্দুটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে, এটাকে বললাম, আমি ধরলাম কি θ1। তারপরে এই যে এই বিন্দুটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে এটাকে ধরলাম θ2। আবার এই যে বিন্দুটা এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে সেটাকে ধরলাম কি, এই যে θ3। তাহলে তুমি একটা জিনিস দেখতে পাইতেছো যে θ1 কি সবচেয়ে বড়, θ1 সবচেয়ে বড়। এখানে কি দেখা যাইতেছে? θ1 গ্রেটার দেন θ2 গ্রেটার দেন θ3। অর্থাৎ এই ক্ষেত্রে θ1টা আমার কি সবচেয়ে বড়। θ1টা সবচেয়ে বড় মানে কি, এই এই বিন্দুর ঢালটা এই সকল বিন্দু থেকে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি বাঁকা হয়ে রয়েছে, খাড়া হয়ে রয়েছে। ঠিক আছে? তাহলে বক্ররেখা তো তুমি বুঝতে পারলে যে প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি হয়? অসমান থাকে। তাহলে ঢালের মানটা কি আসলে? ঢালের মানটা হলো কি বেগ, যেটা অন্তরীকরণের মাধ্যমে পেয়ে গেলাম। ঢাল যেটা, সেটাকে আমরা বলতে পারি কি বেগ বলতে পারি। তাহলে ঢালের মান সমান হওয়ার কারণে প্রতিটা বিন্দুতে বেগের মানও সমান হয়। অর্থাৎ এই সরলরেখাতে প্রত্যেকটা বিন্দুতে 2 আসছিল, কারণ কি প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি সমান আসছিল, ঢাল কত ছিল? 2 আসছিল। সেই জন্য এই সরলরেখার বেগটা কত পাইছিলাম আমরা প্রতিটা মুহূর্তে? 2 মিটার/সেকেন্ড। কিন্তু এই বক্ররেখা তো ঢালটা অসমান, প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান না। তার মানে প্রত্যেকটা বিন্দুতে এই বক্ররেখার কি হবে না? বেগ সমান হবে না। ঠিক আছে? বেগ সমান হবে না, বোঝা যেতেছে না? ঢালটাই কি বেগ, ঢাল সমান সমান কি হয়? বেগ। এখানে লিখতে পারতাম কি ঢাল সমান সমান বেগ। তাহলে ঢাল যদি সমান না, ঢাল যেটা বেগও সেটা হইলেই তো দুটাকে সমান বলতে পারবো। অর্থাৎ ঢালের মান যদি 10 হয় এবং বেগের মানও যদি 10 হয় তাহলে তো আমি সমান বলতে পারবো। যদি ঢালের মান 10 হয় এবং বেগের মান হয় 15, তাহলে কি সমান বলতে পারবো? না, নট ইকুয়াল, তারা সমান নয়। অর্থাৎ এখান থেকে কি সিদ্ধান্ত নিলাম? সিদ্ধান্ত 3, আমরা এখানে 3 লিখে দিই। যদি সরণ সময় লেখচিত্রে বক্ররেখা দেওয়া থাকে তাহলে তা অসমবেগ নির্দেশ করে। কেন এই অসমবেগ নির্দেশ করে? কারণ প্রত্যেকটা বিন্দুতে ঢাল অসমান। ঢালের মান হয় কি বেগের মান। ঢাল যদি সমান না হয় তাহলে এই বিন্দুতে আমি যে বেগ পাবো এই বিন্দুতে সেই বেগ পাবো না, এবং এই বিন্দুতে সেই বেগ পাবো না। তাহলে প্রত্যেকটা বিন্দুর বেগও কি হবে? অসমান। এবং প্রত্যেকটা মুহূর্তে অসমান বেগকে কি বলা হয়? অসমবেগ বলা হয়। ঠিক আছে? অসমবেগ বলা হয়, যেখানে কোথাও বেশি কোথাও কম। তাহলে সরণ সময় লেখচিত্র থেকে আমরা এই 3টা সিদ্ধান্ত পেয়ে যাই। সেটা হচ্ছে কি, সরণ সময় লেখচিত্রে এক্স অক্ষ সমান্তরাল সরলরেখা দিয়ে স্থির বস্তুকে নির্দেশ করে যার বেগ হয় কি 0 মিটার/সেকেন্ড। সরণ সময় লেখচিত্রে মূল বিন্দুগামী সরলরেখা দ্বারা সমবেগ বা সুষম বেগকে বোঝায়, যা একটু বিস্তারিতভাবে আলোচনা করলাম। 3 নম্বরটা তো মাত্রই বলে দিলাম, অসমবেগকে নির্দেশ করে বক্ররেখা দ্বারা সরণ সময় লেখচিত্রে। ঠিক আছে? তাহলে সরণ সময় লেখচিত্র আমাদের শেষ। এবার আমরা পড়বো কি বেগ সময় লেখচিত্র। কিন্তু তোমাদের এই কথাটা না বললেই নয়, সরণ সময় লেখচিত্র থেকে আমরা কি নির্ণয় করতে পারি? সরণ সময় লেখচিত্র থেকে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে কি বেগ। কেন? সরণ সময় লেখচিত্র থেকে আমরা দেখতে পাই যে সরণ সময় লেখচিত্র আমাদের সামনে তুলে ধরে কি প্রতি সময় সাথে সাথে সরণের মান কিরূপ পরিবর্তন হইতেছে, সময়ের সাথে সাথে সরণের কিরূপ পরিবর্তন হইতেছে সেটা আমরা কোথা থেকে পাই? সরণ সময় লেখচিত্র থেকে পাই। আর সময়ের সাথে সরণের যে পরিবর্তন সেটাকে কি বলা হয়? বেগ বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র থেকে আমরা কি পাই? বেগ পাই। ঠিক আছে? বেগ নির্ণয় করতে পারি। এবার হলো কি, আমরা বেগ সময় লেখচিত্র পড়বো। বেগ সময় লেখচিত্র পড়বো। বেগ সময় লেখচিত্র পড়ার জন্য আমরা সেম একটি ওয়াই এক্সিস, হচ্ছে কি এক্স এক্সিস বরাবর কি নিব আমরা? সময়। আর এখানে নিব কি? বেগ নিব। ঠিক আছে?
আচ্ছা, তাহলে বেগ সময় লেখচিত্র কাকে বলা হয়? ছক কাগজের এক্স অক্ষ বরাবর যদি আমরা সময় এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বেগ নিয়ে কোনো একটি লেখচিত্র অঙ্কন করি, তাহলে সেই লেখচিত্রকেই বলা হবে কি? বেগ সময় লেখচিত্র। ঠিক আছে, বেগ সময় লেখচিত্র। তাহলে আমরা মনে করো সেম আগের ঘটনাই এখানে আবার রিপিট করব, যে এটা হচ্ছে কি মূল বিন্দু 0, এখানে ধরো মনে করলাম 5 সেকেন্ড, এখানে হচ্ছে কি 10 সেকেন্ড, এখানে হচ্ছে কি 15 সেকেন্ড, এখানে 20 সেকেন্ড, এখানে 25 সেকেন্ড। ঠিক আছে, এই পর্যন্ত দিলাম। এক্স অক্ষ বরাবর আমরা সময় নিলাম, ওয়াই অক্ষ বরাবর কি নিব? বেগ নিব। তাহলে এখানে দিলাম, এখানে, এখানে, এখানে। ঠিক আছে, এখানে দিলাম কি 5 মিটার/সেকেন্ড, এখানে দিলাম কি 10 মিটার/সেকেন্ড, এখানে দিলাম কি 15 মিটার/সেকেন্ড, এখানে দিলাম কি 20 মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, দিলাম। তাহলে মনে করো এবার আমি একটা দিলাম কি 5 মিটার/সেকেন্ড বেগে, বেগ বরাবর একটি সমান্তরাল সরলরেখা দিলাম এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, 5 মিটার/সেকেন্ড বেগ যে বিন্দুতে, সেই বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা দিলাম। ঠিক আছে, এখন আমি বললাম এই সরলরেখাটি দ্বারা বেগ সময় লেখচিত্রে কি নির্দেশ করতেছে? দেখো তো কি নির্দেশ করতেছে। সময়গুলিকে ভাগ করে ফেলি। 5 মিটার, এখানে 5 সেকেন্ড, এখানে হচ্ছে কি 10 সেকেন্ড, এখানে হচ্ছে 15 সেকেন্ড, এখানে 20 সেকেন্ড, এখানে 25 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 মিটার মূলবিন্দু থেকে, মূলবিন্দু থেকে, মূলবিন্দু মানে অরিজিন বিন্দু, যেটা মূলবিন্দু থেকে 5 মিটার/সেকেন্ড বেগ সে পাইলো কখন? যখন সময় আসছিল 0। সময় আসছিল, এখানে কিন্তু 0 দ্বারা বোঝাইতেছে কি? এখানে 0 দ্বারা দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে কি 0 সেকেন্ড, আর হচ্ছে কি 0 মিটার/সেকেন্ড। যখনই সে 5 সেকেন্ড অতিবাহিত হলো তার সময়, তখন তার বেগ হয়ে গেল কত? 5। এরপরে দেখা যাচ্ছে যখন 10 সেকেন্ড হইলো, তখনও তার বেগ কত? 5 মিটার/সেকেন্ড। যখন 15 সেকেন্ড হলো, তখনও তার বেগ 5 মিটার/সেকেন্ড। যখন 20 সেকেন্ড হলো, তখনও তার বেগ 5 মিটার। যখন 25, তখনও 5 মিটার/সেকেন্ড। অর্থাৎ সময় কিন্তু এক্ষেত্রে অতিবাহিত হয়ে চলে গেছে। 5, 10, 15, 20, 25 সময় বসে রয় নাই। কিন্তু সেও কি বসেছিল? দেখো তো সে কি বসেছিল? আচ্ছা, সে বসেছিল নাকি ওইসব কথায় না যাই, দেখা যাচ্ছে কি সময়ের সাথে সাথে তার বেগের বৃদ্ধি হইতেছে না, বেগ বাড়তেছে না, একই পরিমাণ বেগে চলে যাচ্ছে সামনের দিকে বা পেছন দিকে, যেই দিকে যাক না কেন একই বেগে এক্স অক্ষের সমান্তরাল হয়ে চলতেছে। অর্থাৎ সে সময়ের সাথে সাথে তার অ্যাক্সিলারেশন বা ত্বরণ ঘটায় নেই, বেগ সমান রাখছে। আর সময়ের সাথে সাথে যদি বেগ সমান থাকে, কোনো পরিবর্তন না হয় বেগের, তাহলে সেইটাকে আমরা কি বলা হয় জানি? সমবেগ বলা হয় বা সুষম বেগ বলা হয়। কিন্তু আগের আমরা গ্রাফেই দেখছিলাম এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো সরলরেখা থাকে, সেই সরলরেখাটি দ্বারা কি স্থির বস্তুকে নির্দেশ করে। কিন্তু এবার কি হয়ে গেল ঘটনা? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পেলাম, কিন্তু এই সেই সরলরেখাটি দ্বারা কিন্তু এবার আর স্থির বস্তুকে নির্দেশ করতেছে না, এবার সমবেগে চলমান বস্তুকে নির্দেশ করতেছে। কেন সমবেগে নির্দেশ করতেছে? কারণ একটু আগে সেখানে ওয়াই অক্ষ বরাবর আসিল কি সরণ আসিল বা দূরত্ব আসিল, কিন্তু এবার কিন্তু বেগ আছে। এই বেগটা কি করলো? পুরো টার্মটাকে ঘুরাই দিল। এবার এই সরলরেখাটির দ্বারা কি নির্দেশ করতেছে? সময়ের সাথে 5 মিটার/সেকেন্ড বেগে এগিয়ে যাওয়া কোনো সমবেগে চলমান বস্তুকে নির্দেশ করতেছে। অর্থাৎ এই সিদ্ধান্তটা কি লিখতে পারি? সিদ্ধান্ত সিদ্ধান্ত 1, বেগ সময় লেখচিত্রে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা দ্বারা সমবেগে চলমান বস্তুকে নির্দেশ করে। তাহলে একটা টার্ম তো আমরা শিখে ফেললাম। তাহলে এবার আরেকটা দেখাই। এবার মনে করো আগেরটার মতোই মূল বিন্দুগামী একটি সরলরেখা পাওয়া গেল, মূল বিন্দুগামী সরলরেখা। এই যে মূল বিন্দুগামী আমরা একটা সরলরেখা পেলাম। তাহলে চলো আমরা এই সরলরেখায় সময়ের সাথে সাথে বেগটাকে প্রকাশ করে ফেলি। যখন 10 সেকেন্ড তখন এই সরলরেখায়, এই যে এরকম না, যখন 10 সেকেন্ড তখন এই সরলরেখায় বেগটা কত?
বেগটা 10 মিটার পার সেকেন্ড। যখন 15 সেকেন্ড তখন এই বেগটা কত? 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। যখন 20 সেকেন্ড তখন বেগটা কত? তখন হলো কি 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো তো একটা জিনিসটা আমরা এই চিহ্নিত করে ফেললাম যে মূলবিন্দুগামী সরলরেখাতে যখন 5 সেকেন্ড তখন তার বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। যখন 10 সেকেন্ড তখন তার বেগ 10 মিটার পার সেকেন্ড। যখন 15 সেকেন্ড তখন তার বেগ 15 মিটার পার সেকেন্ড। যখন 20 সেকেন্ড তখন তার বেগ কত? 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, নির্ণয় করে ফেললাম, সমস্যা নাই। এবার সময়ের সাথে এই লেখচিত্রতে কি প্রকাশ করতেছে? বেগের পরিবর্তন বা বেগের অবস্থাকে প্রকাশ করতেছে, বেগ কি রূপ সেটাকে নির্দেশ করতেছে। বা আমরা বলতে পারি কি এই লেখচিত্রে সময়ের সাথে বেগের পরিবর্তন নির্দেশ করতেছে। আর আমরা একটা জিনিস জানতাম যে সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলা হয়? সময়ের সাথে বেগের পরিবর্তনকেই বলা হয় কি? ত্বরণ, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি বেগ বাড়ে সেটাকে বলা হয় ত্বরণ, আর যদি বেগ কমে যায় সেটাকে বলা হয় মন্দন, ঠিক আছে। বা যদি বেগ বাড়ে সেটাকে পজিটিভ ত্বরণ, অথবা যদি বেগ কমে যায় সেটাকে নেগেটিভ ত্বরণ বলা হয়। আচ্ছা, এত ঝামেলা দরকার নেই। সময়ের সাথে যদি বেগ বাড়ে তাহলে সেটাকে বলা হয় কি? ত্বরণ। তাহলে দেখো তো, সময় যখন 5 সেকেন্ড তখন তার বেগ ছিল 15 মিটার, সরি 5 মিটার পার সেকেন্ড। যখন 10 সেকেন্ড তখন 10 মিটার পার সেকেন্ড। যখন 15 সেকেন্ড তখন তার বেগ কত? 15 মিটার পার সেকেন্ড। যখন 20 সেকেন্ড তখন তার বেগ হচ্ছে কি 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দেখা যাইতেছে সময়ও বাড়তেছে, বেগও বাড়তেছে। সময়ের সাথে বেগের বৃদ্ধি আছে। সময়ের সাথে বেগের বৃদ্ধিকে কি জানি বলা হয়তো? ত্বরণ বলা হয়তো, ঠিক আছে। তার মানে এই মূলবিন্দুগামী সরলরেখার মধ্যে বস্তুটা কি নিয়ে যাবে? কি ত্বরণে যাবে। তাহলে এই প্রত্যেকটা বিন্দুতে তার মধ্যে কি ত্বরণ থাকবে? চলো বিন্দুগুলির নাম দিই। এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর বিন্দু, এটা হচ্ছে এস বিন্দু, ঠিক আছে। এস বিন্দু, এরকম বিন্দু দিলাম। তাহলে আমরা এই চারটি বিন্দুতে কি বের করবো? আমরা কি বের করব? ত্বরণ বের করব। কারণ বেগ সময় লেখচিত্র ধারা কি বের করা যায়? ত্বরণ বের করা যায়। আর এখানে আমি ত্বরণ লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন ত্বরণ বের করি। এই যে পি বিন্দু ত্বরণ বের করবো। ত্বরণকে আমরা এ ধারা প্রকাশ করতাম। তাহলে পি বিন্দু ত্বরণ বের করতেছি না, এখানে পি দিব। ত্বরণের সূত্রটা কি জানা ছিল? মনে করে দেখো, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখানে আসলে আদি বেগ মাইনাস শেষ বেগ ভাগ সময়, ঠিক আছে। তাহলে এখানে আদি বেগ কত? ও থেকে পি তে গেছে, তাহলে আদি বেগ এখানে কত? 0 মিটার পার সেকেন্ড। 0 দ্বারা ও বিন্দুতে কি বেগ আছে? 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হবে কি 0 ms ইনভার্স 1 মাইনাস এখানে শেষ বেগ কত? পি বিন্দু, ও থেকে পি বিন্দুতে আমি গন্তব্যস্থল, তাহলে পি বিন্দুতে পৌঁছালে তো আমার বেগ, আমার যাত্রা শেষ হয়ে যায়। সেই জন্য পি বিন্দুর বেগটা হচ্ছে কি আমার জন্য শেষ বেগ। তাহলে পি বিন্দুর বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার 5 মিটার পার সেকেন্ড ভাগ সময় কত লাগছে আমার? সময় কতটুকু লাগছে দেখো তো। আমার ও বিন্দু থেকে, অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড বেগ থেকে 5 মিটার পার সেকেন্ড বেগ তুলতে সময় লাগছে কত? 5 সেকেন্ড লাগছে। এখানে কত দিয়ে ভাগ দিব? 5 সেকেন্ড দ্বারা ভাগ দিব। তাহলে উত্তর কত হবে? উত্তরটা আমার কত হয় দেখো তো, মাইনাস 5/5 সেকেন্ড। কত আসলো? -1 ms ইনভার্স 1। কিন্তু এই জায়গায় একটা ভুল করে ফেললাম। বলো তো কি ভুল করছি? ভুলটা কিন্তু একটা মারাত্মক ভুল হয়ে গেছে। বেগ বসানোর সময় কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা শেষ বেগ কোথায় বসাইতেছি আর আদি বেগ কোথায় বসাইতেছি। দেখো, আমরা এই ভিটা কি আসিল? ভি আসিল কি? শেষ বেগ। এই শেষ বেগের জায়গায় আমি কি বসাইছি? আদি বেগ বসাইছি। এটা আদি বেগ, আদি বেগটা বসাই দিচ্ছি। আদি বেগ বসাইলে কি হবে শেষ বেগের জায়গায়? না। এই জন্য ত্বরণে যাওয়া বস্তুটার কি উত্তর পেলাম? মন্দন পেলাম, যেটা কি অ্যাবসলিউটলি ভুল, পুরা ভুল, ঠিক আছে। তাহলে আমরা সঠিকটা করি। তাহলে কি বের করছি? ত্বরণ এ, পি বিন্দু ত্বরণ বের করতেছি। সূত্রটা হলো কি? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে মান বসাই। বেগ, শেষ বেগ কত? এই যে পি বিন্দুর যাওয়াটা আমার শেষ উদ্দেশ্য, পি বিন্দুর বেগটা আমার শেষ বেগ। পি বিন্দুর বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মাইনাস আদি বেগ কত? 0 ভাগ কত? টাইম কত?
0 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড যেতে আমার সময় লাগছে 5 সেকেন্ড, তাহলে এখানে 5 দ্বারা ভাগ দিব, তাহলে কত হলো 5 থেকে 0 বাদ দিলে 5 থাকে, আর নিচে ভাগ 5 মানে 5 ভাগ 5 সমান কত 1 ms ইনভার্স 2। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা বের করে দিয়েছিলাম ত্বরণ এবং মন্দন আলোচনায়, তোমরা দেখে নিবা। তাহলে আমরা ত্বরণ বের করলাম পি বিন্দুর, ত্বরণ বের করবো কিউ বিন্দুর, এ কিউ বিন্দুর ত্বরণ বের করি বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে আমরা হিসাব করি কিউ বিন্দুতে আমার যদি আমি ও বিন্দু, এই যে ও বিন্দু থেকে কিউতে পৌঁছে যাই, তাহলে তো আমার যাত্রা আমার শেষ হয়ে যায়, কারণ আমি কিউ বিন্দুর বেগ ত্বরণ বের করেছি, তার মানে আমার কিউ বিন্দুটা আমার শেষ বিন্দু। তাহলে কিউ বিন্দুর বেগ কত 10 মিটার পার সেকেন্ড, এখানে 10 মিটার পার সেকেন্ড লিখবো, মাইনাস আদি বেগ কত কিউ বিন্দুতে পৌঁছেছি কোন বিন্দু থেকে, আমি এই যে ও বিন্দু থেকে, তাহলে এই ও বিন্দুর যে আদি বেগ কত এটা 0 ভাগ এই ও বিন্দু থেকে আমার কিউ বিন্দুতে পৌঁছাতে সময় কতটুকু লাগছে, 10 সেকেন্ড সময় লাগছে, এই যে 10 সেকেন্ড সময় লাগছে, তাহলে এখানে 10 দ্বারা ভাগ দিব, তাহলে আমি অ্যান্সার কত পাবো 10 থেকে 0 বাদ দিলে উপরে থাকে 10 নিচেও 10, তাহলে কত পাবো 1 ms ইনভার্স 2। এবার যদি আমি আর বিন্দুর বেগ বের করি আর ত্বরণ বের করি, এ আর হবে কি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে আর বিন্দুর বেগটা কত, আর বিন্দুর বেগটাই তো আমার শেষ বেগ, আর বিন্দুর বেগ কত 15 মিটার পার সেকেন্ড, উপরে হবে কি তাহলে 15 মাইনাস আদি বেগ কত, আর বিন্দুতে আমি পৌঁছেছিলাম কোন থেকে জানি ও বিন্দু থেকে আর এ গেছি, তাহলে ও বিন্দুর বেগ কত 0, সময় কত লাগছে ও থেকে আরে যাওয়ার জন্য, এই 15 সেকেন্ড সময় লাগছে, তাহলে নিচে 15 দিয়ে ভাগ দিব, তাহলে আমি পাবো কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একটা জিনিস দেখো, আমি পি বিন্দু কি বিন্দু আর বিন্দুর ত্বরণ বের করছি, তুমি চাইলে অ্যাসেটটা বের করে দেখতে পারো, প্রত্যেক জায়গায় কি পাবা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আবার কি পাবো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে যে মূল বিন্দুগামী সরলরেখা যদি বেগ সময় লেখচিত্রে থাকে, তাহলে সেই সরলরেখাটি দ্বারা সমতরণ বা সুষম ত্বরণকে বোঝানো হয়। ঠিক আছে, সমতরণ বা সুষম ত্বরণকে বোঝানো হয়। সমতরণটা কি, এটা ত্বরণে আলোচনা করছিলাম, আবার বলে দিই সময়ের সাথে যদি ত্বরণের পরিবর্তন একই থাকে, ত্বরণ একই হারে বাড়ে, এখানে কি ত্বরণের কোনো বৃদ্ধি আছে, দেখো তো প্রত্যেকটা সময় ত্বরণ কত, সময়ের সাথে যদি ত্বরণের মান কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটাকে কি বলা হয় সমতরণ বলা হয়। সময়ের সাথে যদি ত্বরণের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটা সমতরণ বা সুষম ত্বরণ বলা হয়। তাহলে এখানে দেখো তো সময়ের সাথে, দেখো এখানে প্রথম 5 সেকেন্ডে যে ত্বরণ, তারপরে প্রথম 10 সেকেন্ডে কিন্তু সেই ত্বরণ, এই দেখো প্রথম 5 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ, প্রথম 10 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, প্রথম 15 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। তার মানে দেখো তো ত্বরণের কোনো পরিবর্তন হয় নাই, এই যে দেখো ত্বরণের কোনো পরিবর্তন হয় নাই, 5 সেকেন্ডে ত্বরণ, 10 সেকেন্ডে ত্বরণ, 15 সেকেন্ডে ত্বরণ, প্রত্যেকটা সময় ত্বরণ কি সমান আছে, সেই জন্য সমান সময়ের সাথে সমান ত্বরণকেই কি বলা হয় সুষম বা সমত্বরণ। তাহলে আমরা এই থেকে একটা সিদ্ধান্ত লিখতে পারি না যে, সিদ্ধান্ত নাম্বার 2, বেগ সময় লেখচিত্রে মূলবিন্দুগামী সরল রেখা দ্বারা সুষম ত্বরণ বা সমত্বরণকে বোঝায়। ঠিক আছে, এবার চলো আমরা একটা কেস তৈরি করি, আর একটা কন্ডিশন দেখাই। আবার আমরা একটা বক্ররেখা আঁকবো, যে একটি বক্ররেখা আঁকলাম। যদি সরণ সময় লেখচিত্রে সময় বেগ লেখচিত্রে, বেগ সময় লেখচিত্রে যদি কোনো একটি বক্ররেখা দেওয়া থাকে, তাহলে সেই বক্ররেখা দ্বারা কি নির্দেশ করে সেটা আমরা এখন বের করতে হবে। বক্ররেখা যদি দেওয়া থাকে, আমরা জানি বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান না, সমান কি না সমান না, আর ঢাল আর বেগ কি, ঢাল সমান সমান কি বেগ। ঠিক আছে, যখন অন্তরীকরণ করব, ঠিক আছে, ঢাল সমান সমান হবে কি বেগ, তাহলে অন্তরীকরণের মাধ্যমে বেগ বের করা যায়, এটা জানি। অন্তরীকরণ কি করে, ঢাল নির্ণয় করে, ঢাল যদি নির্ণয় করে ঢালটাই হবে কি বেগের সমান হবে, তাহলে বেগ আর ঢাল কি সমান। তাহলে আমরা জানি বক্ররেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল সমান না, কারণ প্রত্যেকটা বিন্দুতে কি সমান না, বেগও সমান না। আচ্ছা, বেগ যদি সমান না হয়, তাহলে বেগ মনে করো সমান না, তাহলে আমি যে ত্বরণটা পাবো সেটা কিন্তু আর সমত্বরণ পাবো না, কি পাবো অসমত্বরণ পাবো। চলো এরকম একটা দেখাই, ঠিক আছে, এরকম একটা দেখাই। মনে করো এই যে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এখানে ওইখানে দেখালে বেশি বিজীবী হয়ে যাবো।
এই যে একটি বক্ররেখা পেলাম। তাহলে এইখানে মনে করো কত 0 মিটার 0 মিটার/সেকেন্ড, যখন টাইমও কত 0, এখানে হচ্ছে কি টাইম 5 সেকেন্ড, এখানে হচ্ছে কি 10 সেকেন্ড। তাহলে এই বিন্দুতে যে বেগ হবে, এই বিন্দুতে ঢাল, আর এই বিন্দুতে ঢালটা কি সমান হবে না? এই বিন্দুতে যদি ঢাল হয় 2, এই বিন্দুতে হবে, তার মানে ঢাল কি হয় জানি, বেগ হয়, ঢাল সমান সমান বেগ। তাহলে এখানে বেগ কত 2 মিটার/সেকেন্ড, আর এখানে কত। এবার যদি আমরা প্রথম 5 সেকেন্ডে ত্বরণ বের করতে চাই, প্রথম 5 সেকেন্ডে ত্বরণ, তাহলে প্রথম 5 সেকেন্ডে ত্বরণ x সমান সমান v মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে এখানে বেগটা কত, 5 সেকেন্ডের জন্য বের করেছি, প্রথম 5 সেকেন্ডের শেষ বেগ কত, আদি বেগ, এটা শেষ বেগ কত 2 মাইনাস আদি বেগ কত 0, ভাগ টাইম কত 5 সেকেন্ড, প্রথম 5 সেকেন্ডের জন্য বের করতেছি 5। তাহলে এখানে ত্বরণ কত পাবো 2/5 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই যে 2/5 মিটার/সেকেন্ড স্কোয়ার, নিচে দেখা যাবে তো লেখলে, হ্যাঁ দেখা যাবে, সমস্যা নাই। তাহলে এবার আমি কি বের করব, তাহলে প্রথম 10 সেকেন্ডে ত্বরণ, প্রথম 10 সেকেন্ডে যে ত্বরণ বের করি, প্রথম 10 সেকেন্ডের জন্য যে ত্বরণ বের করি, সেই ত্বরণটা কি রূপ হবে, চলো বের করে ফেলি। এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে বেগটা কত, প্রথম 10 সেকেন্ডে বের করতেছি, তাহলে এখানে শেষ বেগ কত, প্রথম 10 সেকেন্ডে আমার 9-এ যা বসেছে, প্রথম 10 সেকেন্ড 9 মিটার/সেকেন্ড দেখি বেগ, তাহলে মানে প্রথম 10 সেকেন্ডের জন্য শেষ বেগ কত 9 মিটার/সেকেন্ড, এখানে 9 লিখবো, মাইনাস আদি বেগ কত, প্রথম 10 সেকেন্ডে এটা শেষ বেগ হলে এটা আদি বেগ 0, বা টাইম কত, প্রথম 10 সেকেন্ডের জন্য হিসাব করতেছিল এখানে 10, তাহলে হবে কি 9/10 ms ইনভার্স 2। তাহলে দেখো তো এখানে যে 9/10 পেলাম, এখানে 2/5 পেলাম, যেটা কি এক হলো না, এক হলো না, কারণ এক না হওয়ার পিছনে কারণ কি, এখানে বক্ররেখার ঢাল সমান নয়, ঢাল সমান না হওয়ার কারণে প্রত্যেকটা বিন্দুতে বেগ আমি সমান পাইনি, বেগ কি সমান পাইছি না, বেগ সমান পাইনি, প্রত্যেকটা বিন্দুতে বেগ আমি সমান পাইনি। সেই জন্য আমার কি হয়ে গেল, ত্বরণের কম বেশি হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেকটা বিন্দুতে ত্বরণও কি পেলাম না, সমান পেলাম না। সেই জন্য এই ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছাইতে পারি, সেই সিদ্ধান্তটা হলো বেগ সমান লেখচিত্রে বক্ররেখা দ্বারা অসম ত্বরণ নির্দেশ করে, অসম ত্বরণ নির্দেশ করে, কারণ বেগ অসমান। আবার যদি বলতে চাই ঢাল অসমান। ঠিক আছে, এসব কারণে যদি বেগ সময় লেখচিত্রে একটি বক্ররেখা থাকে, তাহলে সেই বক্ররেখা দ্বারা কি নির্দেশ করবে, অসম ত্বরণকে নির্দেশ করবে। তার মানে এবার তোমরা বুঝে যাইতেছো যে যদি সময় এবং বেগ লেখচিত্র থাকে, সেই লেখচিত্র আমাদের কাছে রিফ্লেক্ট করবে কি, সময়ের সাথে বেগের যে পরিবর্তন বা বেগের কিরূপ দশা হয়েছে সেটাকে আমাদের কাছে তুলে ধরবে, এবং সময়ের সাথে বেগের যদি কোনো পরিবর্তন হয় সেটাকে আমরা ত্বরণ বলি। তাহলে সময়ের সাথে বেগের যে লেখচিত্র, সেই লেখচিত্র থেকে আমরা কি নির্ণয় করতে পারবো, আমরা ত্বরণ বের করতে পারবো। ঠিক আছে, ত্বরণ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, ত্বরণ নির্ণয় করতে পারবো। এখন তোমাদের কাছে যে বিষয়টা, আমাদের এই আলোচনা তো আজকে শেষ, আমাদের লেখচিত্রের আলোচনা শেষ, কিন্তু ত্বরণ এবং মন্দন ক্লাসে আমাদের সর্বশেষ একটু অংশ বাকি রয়ে গিয়েছিল। ত্বরণ এবং মন্দন ক্লাসের আমাদের কিছু অংশ বাকি রয়ে গিয়েছিল, সেই অংশটা হলো কি, আমাদের মন্দনের অংশ। মন্দন বাকি রয়ে গিয়েছিল। ঠিক আছে, মন্দনটা কি, সময়ের সাথে সাথে যদি বেগের হ্রাস হয়, সময়ের সাথে সাথে যদি বেগের হ্রাস হয়, মন্দনটা পড়ানো হয়নি, মন্দনটা চলো দেখাই। মন্দন কি, সময়ের সাথে বেগের যদি হ্রাস হয় তাহলে সেটা কি বলবো, কি মন্দন বলবো। মন্দনের একটা খুবই ভালো উদাহরণ পাওয়া যায়। মনে করো উপর থেকে একটি বস্তুকে ভূপৃষ্ঠে ছেড়ে দিতেছো, ঠিক আছে, তাহলে কি বড় মন্দনের উদাহরণ পাওয়া যাবে না, তাহলে কিন্তু ত্বরণের উদাহরণ পাওয়া যাবে, এরকম চিন্তা করবো না। তাহলে কিসের উদাহরণ পাওয়া যাবে, ত্বরণের উদাহরণ পাওয়া যাবে। কেন পাওয়া যাবে, প্রতিটা সময়ে তার বেগের যে পরিবর্তন সেটা হবে কি, বেগ বাড়তে থাকবে। দেখো এখানে যে বেগ, এখানে এ বিন্দু, এখানে যদি আমি ধরি বি বিন্দু, এখানে যদি আমি ধরি সি বিন্দু, সবচেয়ে বেশি বেগ থাকবে কি সি বিন্দুতে, মানে সি বিন্দু হবে কি গ্রেটার দেন বি বিন্দু, গ্রেটার দেন এ বিন্দু, অর্থাৎ সি বিন্দুর বেগ সবচেয়ে বেশি, পরে বি বিন্দুর, পরে এ বিন্দুর। আর সময়ের সাথে দেখো তো বেগ বাড়তেছে, এ বিন্দুর বেগ কমা ছিল, যখন এখানে টাইম কত ছিল, টি সমান সমান 0, টি সমান সমান
মনে করো এখানে 5 5 ধরলাম, আবার এখানে ধরলাম কি টি সমান সমান 10। তাহলে সময়ের সাথে সাথে বেগটা কি বাড়তেছে, এই জন্য উপর থেকে ছেড়ে দেওয়া বস্তুকে বলা হয় ত্বরণে পড়তেছে। এবার এই কাহিনীটা যদি বুঝে থাকো, এই কাহিনীটাকে উল্টায় দাও, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করা হয় তাহলে সেটাকে মন্দনের উদাহরণ হিসেবে গণ্য করা যায়। তাহলে সেটাকে মন্দনের উদাহরণ হিসেবে গণ্য করা যায় কেন? প্রতিটা মুহূর্তেই এখানে দেখো তো নিক্ষিপ্ত করার সময় এখানে তার কি থাকবে, বেগটা সেটা হবে কি সর্বোচ্চ বেগ, আর সর্বনিম্ন বেগ এই বিন্দুতে পাওয়া যাবে। সর্বনিম্ন নিম্ন বেগ কেন আমি বলতেছি এখানে সর্বনিম্ন বেগ পাওয়া যাবে, যদি এখানে বেগ সর্বনিম্ন না হতো তাহলে তো বস্তুটা আরো উপরে উঠতো, নিচে তো নামতো না। এখানে সে কোনো বেগ নাই বলেই তো সে থেমে যে নিচে পড়ে যায়, ঠিক আছে না? তাহলে দেখো তো প্রতিটা সময় তুমি যে বেগে নিক্ষেপ করলাম, মনে করো 10 মিটার, কি বলবো, 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, প্রতিটা সময় কি হবে, প্রতিটা সময় মনে করো এখানে T1, এখানে T2, এখানে T3, এখানে হচ্ছে কি T4। তাহলে প্রতিটা সময় কি হইতে থাকবে, বেগটা হ্রাস পেতে থাকবে, হ্রাস পেতে পেতে কমতে থাকবে। আর প্রতিটা সময়ে যে বেগের যে পরিবর্তন হয় সেটাই কি বলা হয়, ত্বরণ বলা হয়। এবং যদি বেগের পরিবর্তনটা কি হয়, আস্তে আস্তে কমতে থাকে, বেগ পরিবর্তিত হয়ে কমতে থাকে, তাহলে সেটাকে বলে মন্দন বলা হয়। তাহলে এই ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপরের দিকে যখন উঠতে থাকবে তখন কি হবে, বেগ আস্তে আস্তে কমতে থাকবে। সেজন্য নিক্ষিপ্ত বস্তুকে এখানে কি বলা হয়, উপর দিকে নিক্ষিপ্ত বস্তুকে বলা হয় কি মন্দনে চলছে। মন্দনে কেন চলছে, কারণ তার বেগটা সর্বদাই হ্রাস পেতেছে, হ্রাস পাইতেছে, ঠিক আছে, হ্রাস পাইতেছে। এটার একটা উদাহরণ দিই। মনে করো এখানে একটা রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে এখানে হচ্ছে টাইম, এখানে হচ্ছে কি দেওয়া যায় 0 মিটার পার সেকেন্ড বেগ, সময় ছিল কত 0 সেকেন্ড, যখন এখানে 5 সেকেন্ড হলো তখন বেগ হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ড। যখন এখানে দিলাম কত 10 সেকেন্ড, সেখানে হলো কি 10 মিটার পার সেকেন্ড। যখন এখানে 15 সেকেন্ড তখন এখানে দিলাম 15 মিটার পার সেকেন্ড। এই ঘটনা থেকে দেখা যাচ্ছে কি সময়ের সাথে সাথে সময় বাড়তেছে, বেগও বাড়তেছে না? এটাকে তাহলে বলা হয় কি ত্বরণের একটা উদাহরণ বলা যায়, ত্বরণের একটা বিষয় বলা যায়, সময়ের সাথে বেগ বাড়তেছে। যদি এটাকে উল্টায় দিই, অর্থাৎ কাহিনীটাকে এভাবে লিখি, দেখো 15 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। এবার দেখো তো সময়ের সাথে সাথে যখন সময় 0 সেকেন্ড আসছিল তখন তার বেগ সর্বোচ্চ আসছিল, সর্বোচ্চ। আর এটা যখন টাইম সর্বোচ্চ হয়ে গেল তখন তার বেগ হয়ে গেল কি সর্বনিম্ন, তখন তার বেগ হয়ে গেল কি সর্বনিম্ন। অর্থাৎ দেখো সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হইতেছে, পরিবর্তন হয়ে কি হইতেছে, বেগ হ্রাস পাইতেছে। এটাকে তাহলে কি বলবো, মন্দন বলবো। এবং এই যে মন্দন, সেখানে কিন্তু সময় এবং অসম চলে আসে। তাহলে এই ক্ষেত্রে দেখো তো প্রত্যেকটা সময় বেগের পরিবর্তনটা বা বেগ পরিবর্তিত হয়ে যে হ্রাস হইতেছে, হ্রাসটা কিন্তু একই হারে হইতেছে, 15 থেকে 10-এ গেছে। অর্থাৎ এখানে পরিবর্তন হয়েছে কত, 5, 5 মিটার পার সেকেন্ড পরিবর্তন হয়েছে। এখানে কতটুকু পরিবর্তন হয়েছে, 5 মিটার পার সেকেন্ড পরিবর্তন হয়েছে। 5 থেকে 0-তে গেছে, এখানে পরিবর্তন হয়েছে কত, 5 মিটার পার সেকেন্ড। মানে প্রত্যেকটা মুহূর্তে দেখো তো বেগের পরিবর্তনটা কি সমান না? বেগের এতটুকু প্রত্যেকটা মুহূর্তেই তার বেগ 5 মিটার পার সেকেন্ড করে কমে যেতেছে। অর্থাৎ এই ক্ষেত্রে মন্দন হইতেছে বেগ কমে যাওয়ার কারণে। এবং সেই মন্দনটার নাম দিব কি সুষম বা সমমন্দন, ঠিক আছে, সুষম মন্দন, সুষম বা সমমন্দন। কারণ প্রত্যেকটা মুহূর্তে বেগ 5 মিটার পার সেকেন্ড করে কমে যাচ্ছে। যদি এমন হইতো যে ঘটনাকে উল্টায় দেই, ঘটনাকে উল্টায় দিয়ে এভাবে লিখি, 0 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, ঠিক আছে, 15 সেকেন্ড। এখানে 0 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, মানে 2 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে কি 3 মিটার। এটাকে ঘুরাই লিখি 20 মিটার পার সেকেন্ড,
3 মিটার পার সেকেন্ড মিটার। তাহলে দেখো তো সময় মানে 0 থেকে 5 এ গেছে 5 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে, 5 থেকে 10 এ গেছে 5 মিটার 5 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে, 10 থেকে 15 তে গেছে 5 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে। অর্থাৎ সময়ের পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু এখানে বেগেরও পরিবর্তন হয়েছে। বেগের পরিবর্তন হয়ে কি হইতেছে, কমতেছে, বেগ কমতেছে। দেখো 20 এর থেকে 3 এ চলে গেল, কমলো না, এটা হলো সর্বোচ্চ ছিল, ম্যাক্সিমাম, আর এটা ছিল কি মিনিমাম। তাহলে দেখো তো দেখা যাচ্ছে কি বেগটা আস্তে আস্তে কমতেছে, সময়টা আস্তে আস্তে বাড়তেছে, সময়ের সাথে সাথে বেগ কমে যাইতেছে। এটা কি বলা হয়? অবভিয়াসলি মন্দন বলা হয়, মন্দন বলা হয়। কিন্তু এই মন্দনটা দেখো তো কি রূপ ভাবে হইতেছে। প্রত্যেকটা সময়ে আমরা যদি এই এই টাইম ট্রাভেলের মধ্যে অর্থাৎ 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে হিসাব করতে চাই, এখানে বেগের পরিবর্তন হয়েছে কতটুকু দেখো তো, 10 মিটার পার সেকেন্ড বেগের পরিবর্তন হয়েছে। কিভাবে বের করলাম? এই যে 20 থেকে 10 বাদ দিয়ে দিলাম, তাহলে কত, 10 মিটার পার সেকেন্ড বেগ কমছে। পরে আমরা যদি এই টাইম টেবিলের মধ্যে হিসাব করি, তাহলে এখানে কতটুকু বেগ কমছে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। 10 থেকে যদি 2 বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো, 8 মিটার পার সেকেন্ড। এবার এখানে দেখো তো এই টাইম টেবিলের মধ্যে যদি চিন্তা করি, তাহলে কতটুকু কমছে, 3 থেকে আমি যদি 2 বাদ দিয়ে দিই, সরি এখানে এইভাবে দেওয়ার দরকার ছিল, 3 এখানে 2, তো 3 থেকে 2 বাদ দিয়ে দিলে কত হয়, তাহলে এখানে হবে কি 7 হবে। এই যে 8 10 থেকে 3 বলে 7, আর এবার যদি 3 থেকে 2 বাদ দিয়ে দিই কত, 1 মিটার পার সেকেন্ড। দেখো তো 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে কিন্তু আমার যে বেগের পরিবর্তন, এটা কি হয়েছে, পরিবর্তিত হয়ে হ্রাস পাইছে, মানে এখানে তো মন্দন আছে, কিন্তু এই মন্দনটার নাম কি দিব আমি, অসম মন্দন দিব। দেখো তো প্রত্যেকটা সময় বা সময়ের সাথে সাথে বেগের যে হ্রাস পাওয়া সেটা কিন্তু একই হারে না। একবার 10 মিটার পার সেকেন্ড হ্রাস পেয়েছে, একবার 10 মিটার পার সেকেন্ড বেগ কমে গেছে, একবার 1 মিটার পার সেকেন্ড বেগ কমে গেছে। আগের উদাহরণে আছিল কি, প্রত্যেকটা সময় 5 মিটার পার সেকেন্ড করে বেগ কমে যেতেছিল, সেজন্য এটাকে বলতাম কি সমমন্দন। আর সুষম মন্দন বলতাম, অথবা এখন এটাকে বলবো কি অসম মন্দন। এইসব ঘটনা, অর্থাৎ প্রত্যেকটা সময় বেগের পরিবর্তন একই না, কোথাও 10 মিটার পার সেকেন্ড কমে গেছে, কোথাও 7, কোথাও 1 মিটার পার সেকেন্ড কমে গেছে, এটাকে বলবো কি অসম মন্দন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে, কিন্তু আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু একটু দীর্ঘাকার হয়ে গেল। কিন্তু দীর্ঘাকার হওয়ার পরও ভিডিওতে আমরা যথেষ্ট পরিমাণে তথ্য দেওয়ার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা এবং দেখে ফিজিক্সের বিষয়ে যে তোমাদের মধ্যে ভয় আছে সেই ভয়টা অবশ্যই দূর হয়ে যাবে। এবং ফিজিক্সকে যদি আরো গভীরভাবে উপলব্ধি করতে চাও, প্রতিটা সূত্রের প্রমাণ চাও, প্রতিপাদন চাও, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। এখানে তোমাদের ফিজিক্সের ভয়কে চিরতরে দূর করে দেওয়া হবে।